নেপাল সফরের চতুর্থ দিনে আজ খুব সকালে আমরা এসেছি স্বয়ম্ভূনাথ মন্দির দেখতে। স্বয়ম্ভূনাথ মন্দির কাঠমান্ডুর থেকে কিছুটা পশ্চিম দিকে অবস্থিত। এই মন্দির আসতে আমরা হোটেল থেকে একটা ইনড্রাইভের গাড়িতে করে এলাম। খুব বেশিক্ষণ সময় লাগলো না, হয়তো 10 মিনিট বা এই রকম। মন্দির অনেকটা ওপরে। এই মন্দিরে উঠতে শুনলাম অনেকগুলো সিঁড়ি উঠতে হয়। আমরা গুনে গুনে উঠবো যে কতগুলো সিঁড়ি উঠলাম। আর শুনেছি পেছন দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা প্রায় মন্দিরের কাছাকাছি গাড়িকে যেতে অ্যালাউ করে। আনুমানিক 640 খ্রিস্টাব্দে নেপালের তৎকালীন রাজা ভ্রাসদেবা এই মন্দিরের কনস্ট্রাকশনের কাজ শুরু করিয়েছিলেন। এরপর চতুর্দশ শতাব্দীতে মল্ল রাজাদের সহায়তায় এই মন্দিরের পুনর্নির্মাণ হয়। নেপালের সব থেকে প্রাচীন ধর্মীয় স্থানগুলির মধ্যে এই স্বয়ম্ভূনাথ মন্দির একটি। 1921 সালে এই মন্দিরের একবার রেনোভেশন কাজ হয়েছিল। এরপর 2010 সালে আবার এই মন্দিরের মেজর রেনোভেশন ওয়ার্ক হয়েছিল। 1979 সালে ইউনেস্কো এই স্বয়ম্ভূনাথ মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করেছে। মন্দিরে ওঠার যে সিঁড়ি, তার মধ্যে মন্দিরের যে শেপ, সেই শেপের ছোট ছোট কিছু মডেল রয়েছে। আর রয়েছে স্থানে স্থানে গৌতম বুদ্ধদেবের মূর্তি। সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পরে এখনো উপরে অনেক সিঁড়ি দেখা যাচ্ছে, আর সব সিঁড়ির শেষে আমরা মন্দির দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা 300 সিঁড়ি পার করে ফেলেছি, আর পারা যাচ্ছে না উঠতে। 400 সিঁড়ি পার করে ফেললাম, মন্দিরের প্রায় কাছে এসে গেছি। চারশো 26টা সিঁড়ি উঠে আমরা মন্দিরের সামনে পৌঁছলাম। মন্দিরে উঠে সবার প্রথমেই সামনে রয়েছে পবিত্র বজ্র। মন্দিরে যারা আসছেন সকলেই এসে বজ্র একবার প্রণাম করছেন। স্বয়ম্ভূনাথ মন্দির একটি বৌদ্ধ মন্দির হলেও নেপালের মানুষ, বৌদ্ধ এবং হিন্দু, সকলেই এই মন্দিরকে খুব শ্রদ্ধা করেন। এখানে আমরা দেখলাম বহু মর্নিং ওয়াকাররা এখানে আসছেন, এতগুলো সিঁড়ি বেয়ে উঠছেন, ওপরে উঠে এক্সারসাইজ করছেন বেশ খানিকক্ষণ, তারপরে মন্দিরে প্রণাম করে আবার ওই সিঁড়ি দিয়ে নামছেন। সিঁড়ি দিয়ে উঠলে এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম টিকিট নিতে হয় না, কিন্তু মন্দিরের পেছন দিকে যে রাস্তাটা অনেকটা উপরে পর্যন্ত গাড়ি আসার জন্য আছে, সেখানের গেট দিয়ে ঢুকলে 50 টাকা করে একটা টিকিট নিতে হয়। স্বয়ম্ভূনাথ মন্দিরে মূল স্তূপ ছাড়াও আরও বেশ কিছু মন্দির রয়েছে। এর মধ্যে কোনো কোনো মন্দিরের দেখলাম রেনোভেশনের কাজও চলছে। যেহেতু এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই মন্দিরের রক্ষণাবেক্ষণে যথেষ্ট নজর দেওয়া হয় বলে এখানে জানতে পারলাম। স্বয়ম্ভূনাথ মন্দির মাঙ্কি টেম্পল নামে খুবই পরিচিত। এর কারণ হচ্ছে এই যে এত বাঁদর এখানে দেখা যাচ্ছে, শয়ে শয়ে বাঁদর, এর জন্যই এই মন্দিরের এই পরিচয়। এত ওপর থেকে কাঠমান্ডু শহরের বহুদূর পর্যন্ত দেখা যায়। যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে কাঠমান্ডুর সব ঘরবাড়ি দেখতে পাচ্ছি, আর তারপরে দেখা যাচ্ছে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা। স্বয়ম্ভূনাথ মন্দির দেখার জন্য যত সকালে আসা যায় ততই ভালো, যত বেলা বাড়ে ভিড় হয়। আমরা সকালে মোটামুটি 5:30টার দিকে এখানে এসে পৌঁছেছি, এখন মোটামুটি ফাঁকাই আছে। স্বয়ম্ভূনাথ মন্দিরের প্রধান যে স্তূপ, তার স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে নিচে আছে একটা গম্বুজ, সাদা রঙের। এই গম্বুজের ওপরে একটা
কিউবিক্যাল স্ট্রাকচার। এই কিউবের চারদিকে ভগবান গৌতম বুদ্ধের চোখ আঁকা, আর এই কিউবের যে চারটে সাইড ফেস, ভার্টিক্যাল ফেস, তার ওপরে প্রত্যেক দিকে একটা করে পেন্টাগোনাল তোরণ আছে। এই পেন্টাগোনাল তোরণ, এই যে পেন্টাগোনাল তোরণ, এর ওপরে ভগবান বুদ্ধদেবের নানা রকম মোটিভ রিলিফ ওয়ার্ক করা। এই চারটে তোরণের পেছনে এবং ওপরে এই 13টা টায়ারের স্ট্রাকচার। এই 13টা টায়ারের ওপরে একটু ফাঁকা স্পেস, তার উপরে যেটা আছে তাকে বলা হয় গাজুর, অর্থাৎ টিপ অফ দ্য টেম্পল। সাধারণত যে কোনো মন্দির পরিসরে জুতো পরে কেউ ঢোকে না বা ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এখানে দেখলাম ব্যতিক্রম। এখানে আউটডোরে সকলেই জুতো পরেই ঢুকছেন। স্বয়ম্ভূনাথ মন্দির দর্শন শেষ। দর্শনের শেষে আমরা আবার ওই 426টা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম।
স্বয়ম্ভূনাথ মন্দির দর্শনের পরে এবারে আমরা এসেছি বৌদ্ধ স্তূপ দেখতে। বৌদ্ধ স্তূপ কাঠমান্ডুতে অবস্থিত। এটা নেপালের সবথেকে বড় স্তূপ। নেপালের লিচ্ছবি রাজা শিবদেবা আনুমানিক 600 খ্রিস্টাব্দে এই স্তূপ প্রতিস্থাপন করেছিলেন। 1979 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। স্বয়ম্ভূনাথ মন্দিরের সঙ্গে এই বৌদ্ধ স্তূপের যথেষ্ট মিল থাকলেও ওই স্তূপের উপর দিকটা এখানে আলাদা। স্বয়ম্ভূনাথে ছিল গোল গোল 13টা টায়ার, কিন্তু এগুলো প্রত্যেকটা স্কোয়ার শেপের টায়ার। ভারত এবং অন্যান্য সার্ক কান্ট্রির রেসিডেন্টদের এখানে ঢোকার জন্য 100 টাকা করে টিকিট নিতে হয়। স্তূপকে ঘিরে গোল আকৃতির যে রাস্তা, তার পাশে এখানে বেশ কিছু দোকান আছে, কিছু হোটেল আছে, আর 2-1টা মনাস্টারি আছে। বৌদ্ধ স্তূপ কমপ্লেক্সের ভেতরেই আমরা একটা মনাস্টারিতে এখন ঢুকেছি। বৌদ্ধ স্তূপ দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব পাটান দরবার স্কোয়ারে। এখান থেকে ইনড্রাইভের একটা গাড়ি ধরে পাটান দরবার স্কোয়ারে আমরা এসে পৌঁছলাম। পাটান দরবার স্কোয়ার কাঠমান্ডুর ঠিক বাইরে। এই জায়গাটার নাম ললিতপুর। নেপালের রাজা সিদ্ধি নরসিং মাল্ল 16শ শতাব্দীতে এর নির্মাণ শুরু করেছিলেন এবং তারপর তার ছেলে এবং অন্যান্য রাজারা
সেই পাটান দরবার স্কোয়ারের নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যান এবং কমপ্লিট করেন। 1979 সালে পাটান দরবার স্কোয়ার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। 2015 সালের নেপাল ভূমিকম্পে এই পাটান দরবার স্কোয়ারের অনেক ক্ষতি হয়েছিল, অনেক স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ধীরে ধীরে সেগুলোকে আবার রেনোভেশন করে আজকের রূপে নিয়ে আসা হয়েছে। এখানে একটা বিখ্যাত মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা পরে দেখতে যাব। আগে বাইরেটা সব ঘুরে দেখে নিই। ভারত এবং অন্যান্য সার্ক কান্ট্রির রেসিডেন্টদের এখানে ঘুরে দেখার জন্য এবং মিউজিয়ামে ঢোকার জন্য 200 টাকা করে টিকিট নিতে হয়। সামনে এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের নাম বিশ্বনাথ মন্দির। বিশ্বনাথ মন্দিরের পাশে এইটা ভীমসেন মন্দির। সামনের এই বিল্ডিংটা পাটান দরবার স্কোয়ারের প্রধান বিল্ডিং। বিল্ডিং এর ভেতরে আমরা এখন যেখানে এসেছি এর নাম মূল চক। এইটা পাটান দরবার স্কোয়ারের সবচেয়ে বড় কোর্টইয়ার্ড। চকের ঠিক মাঝখানটায় যে মন্দিরটা, এর নাম বিদ্যা মন্দির। এই কোর্টইয়ার্ডের চারপাশে বেশ কিছু মন্দির আছে যাদের নাম তালেজু মন্দির। মূল চক থেকে আমরা এখন এসেছি সুন্দরী চকে। এই জলাশয়ের নাম ভান্ডারখাল হিতি নেপালি ভাষায়। এর মানে হলো ভান্ডারখাল ট্যাঙ্ক। একসময় টেরাকোটার ওয়াটার সাপ্লাই সিস্টেম দিয়ে এর জল পুরো পাটান দরবার স্কোয়ারে সাপ্লাই করা হতো। পাটান দরবার স্কোয়ারের অন্যতম প্রধান আকর্ষণ পাটান মিউজিয়াম। আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি। পাটান মিউজিয়ামের ভেতরে এই কোর্টইয়ার্ডের নাম কেশব নারায়ণ চক। আর কেশব নারায়ণ চকের ঠিক মাঝখানে এই যে মন্দির, এর নাম কেশব নারায়ণ মন্দির। এই মন্দিরের নাম থেকেই এই চকটার নামকরণ হয়েছে। এখানে একটা লকার রুম আছে যেখানে নিজেদের জিনিসপত্র রাখার ভালো ব্যবস্থা আছে। এখন আমরা মিউজিয়ামের আর্কিটেকচারাল গ্যালারিতে এসেছি। তৎকালীন আর্কিটেকচারে যে ধরনের পিলার ব্যবহার হতো এগুলো সেই সবের নিদর্শন।
এটা একটা টিম্পানা বা তোরণ। 1997 সালে অস্ট্রিয়ার সহযোগিতায় এই মিউজিয়ামের স্থাপন হয়েছিল। কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা এখন যে গ্যালারিতে এসেছি, এই গ্যালারির প্রধান বিষয়বস্তু হল বুদ্ধিজম, বৌদ্ধ ধর্ম। এইটা একটা ডালু বা স্যাক্রেড অয়েল ল্যাম্প। এর পরের গ্যালারি শিবা গ্যালারি। শিবলিঙ্গ এবং গোমাতা, গণেশের বাহন ইঁদুর, গণেশ ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি, জল রাখার পাত্রের মতো দেখতে তেলের ল্যাম্প, ভগবান বিষ্ণু, গরুরের পিঠে ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণুর আর একটা রূপ, নারদ দেবতা, হাতির দাঁতের হাতলওয়ালা মহিলাদের আয়না, একজোড়া রাজদণ্ড, পাটানের রাজাদের রাজসিংহাসন, হিন্দু তান্ত্রিকবাদের পাণ্ডুলিপি, ব্রোঞ্জ দিয়ে তৈরি পুজোর জন্য ব্যবহৃত জল রাখার পাত্র, ভাত থেকে তৈরি সুরা, চাং, নাকশি এইসব রাখতে এই ধরনের বোতল ব্যবহৃত হতো, হিন্দু দেবদেবীদের নানা রকম মূর্তি, ইন্দ্র দেবতার নানা রকম মূর্তি, সূর্য দেবতা, হনু ভৈরব, ভৈরব এবং হনুমানের কম্পোজিট মূর্তি হনু ভৈরব, সিদ্ধি লক্ষ্মী, ভ্রিকুটি দেবী, কিছু বিখ্যাত লামাদের মূর্তি, শাক্যমুনি, শাক্যমুনি বুদ্ধ, ভগবান বুদ্ধদেব, দীপঙ্করা বুদ্ধ, মৈত্রেয়া, অমোঘা সিদ্ধি। বিভিন্ন বুদ্ধিস্ট ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে। মিউজিয়ামের ব্যালকনি, আর ব্যালকনি থেকে আমরা কেশব নারায়ণ চক, কেশব নারায়ণ মন্দির দেখতে পাচ্ছি। ঘি দিয়ে জ্বালানো পুজোয় ব্যবহার করার আলো, 12টি প্রদীপ বিশিষ্ট সূর্যমণ্ডল, ভৈরব মূর্তি বিশিষ্ট কলস, পুজোয় ব্যবহারের প্রদীপ, হাঁসের আকৃতির পাত্র। মিউজিয়ামের একতলায় একটা সুভেনির শপ আছে। কৃষ্ণ মন্দির, পাটান দরবার স্কোয়ারের সবচেয়ে বিখ্যাত মন্দির, বড় ঘণ্টা। কাঠমান্ডুতে যে 7টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তার মধ্যে পাটান দরবার স্কোয়ার সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ। কাঠমান্ডুতে এলে পাটান দরবার স্কোয়ার দেখতে কখনোই বাদ দেবেন না। কাঠমান্ডু থেকে যে কোনো ক্যাব ধরে এখানে আসতে খুব অল্প সময় লাগে। এখানে সব ব্যবস্থাও বেশ ভালো। দরবার স্কোয়ারের ভেতরে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, তাছাড়া বাইরে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। তাছাড়া নানা ভাষায় এক্সপ্লেন করার জন্য গাইডরাও এখানে অ্যাভেলেবল আছে। পাটান দরবার স্কোয়ার দেখা শেষ করে আমরা এখন আবার কাঠমান্ডু ফিরে আসছি। এরপর আমরা সন্ধে হলে যাব থামেলের মার্কেট ঘুরতে।
সেটা আর একটা ভিডিওতে দেখাবো।